হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কান্তারা মুভিটিকে। কান্তারার অর্থ হলো মিস্টিরিয়াস জঙ্গল, অর্থাৎ এমন জঙ্গল যা অনেক রহস্যময় লুকিয়ে রয়েছে। আর এই মুভিতেও আমরা কান্তারা নামক একটি জঙ্গল দেখতে পাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই অনেক বছর আগেকার ঘটনা। সেই ইতিহাসে আমরা জানতে পারি ভগবান নিজ ইচ্ছায় পাঞ্জলি দেব এবং গুলিকা দেবকে পৃথিবীতে পাঠিয়েছিল এবং সেই দেবেরা যেই জঙ্গলে এসেছিল সেখানে তারা বাস করা শুরু করে দিয়েছিল এবং সেই জঙ্গলেরই নাম হয়েছিল কান্তারা। আর এই জঙ্গলটার বাইরে একটা বড় সাম্রাজ্য রয়েছে যেটিকে নিয়ন্ত্রণ একটি রাজা করত। সেই রাজার নাম ছিল রাজা বিজেন্দ্র। রাজাটা অনেক শয়তান ছিল, যে কিনা প্রজাদের উপর অত্যাচার করত আর তার যা প্রয়োজন পড়তো সেইগুলো সে যেভাবেই হোক নিয়ে নিত। এই রাজ্যটার নাম ছিল কাদাম। কাদাম একটা এমন রাজ্য যার একদিকে কান্তারা জঙ্গলটি ছিল আর অপর দিকে সমুদ্র দিয়ে ঘেরা ছিল। সমুদ্রের সাথে যুক্ত হওয়ার কারণে বাইরে থেকে অনেক বেশি লোক আসতো এখানে। বাইরে থেকে যারা কাজের জন্য আসতো তাদের কাজের জন্য গুলামের প্রয়োজন থাকতো। তাই কারণে কদমের যে রাজা ছিল সে তার আশেপাশের সমস্ত গরিব লোকদেরকে ধরে রাখতো এবং তাদেরকে মেরে ধরে আটকে রাখতো এবং তাদেরকে বিদেশিদের কাছে বেচে দিত। এইভাবে গরিব লোকেদের বেচে রাজা অনেক বেশি মুনাফা কামাতো। এই সমস্ত কিছু হওয়ার পর রাজা একদিন সমুদ্রে স্নান করতে যায়। সমুদ্রে স্নান করার সময় রাজা এটা দেখতে পায় সমুদ্রের অপর প্রান্তে একটা বুড়ো বসেছিল, যে কিনা ওখানে বসে মাছ ধরছিল। আসলে এই বয়স্ক লোকটি ছিল কান্তারা থেকে আর তার নাম হলো ব্যাপারা, যে কিনা সেই সময় মাছ ধরার চেষ্টা করছিল এবং সেটিকে ধরে যাতে খেয়ে তার পেট ভরতে পারে। কিন্তু এই রাজা বীরেন্দ্র অনেক বেশি শয়তান হওয়ার কারণে লোকেদেরকে সে ঘৃণাও করত। সেই কারণে রাজার এটা মনে হয়েছিল যে এই সমুদ্রে সে স্নান করছে সেই সমুদ্রের মধ্যে একজন গরিব মানুষ কিভাবে মাছ ধরতে পারে। এই কারণে রাজা রেগে গিয়ে সৈনিকের দ্বারা সেই লোকটিকে ধরে নেয় এবং সেই বয়স্ক লোকটিকে মারার জন্য অর্ডার দেয়। সৈনিকেরা যখনই বুড়ো লোকটিকে মারতে যায় তখনই আমরা দেখতে পাই সেই বয়স্ক লোকটির পকেট থেকে অনেকগুলো মশলা বেরিয়ে যায়। সেই বেরিয়ে আসা মশলাগুলোকে রাজা দেখতে পেয়ে যায়। তাই যখনই সে সেই মশলাগুলোকে তার হাতে নেয় তখনই রাজা এটা বুঝতে পেরে যায় সে এই মশলাগুলোকে অনেক বেশি দামে বিদেশিদের কাছে বিক্রি করতে পারবে, যাতে করে রাজার ব্যবসা আরো বাড়তে পারে। তারপর রাজা তাকে জিজ্ঞাসা করে সে কে এবং সে এই মশলা কোথায় পেল। এটা শোনার পর বয়স্ক লোকটা তাকে বলে সে কান্তারা নামের জঙ্গলে থাকে এবং সেই জঙ্গলেই তার এই সমস্ত মশলা হয়। কান্তারা জঙ্গলটি রাজার রাজ্যের সামনেই ছিল একদম। জঙ্গলের মধ্যে থেকে রাজা কি বা পাবে সেই ভেবে রাজা কোনোদিনও জঙ্গলে পা রাখেনি। কিন্তু আজকের দিনে যখনই রাজা জানতে পারে কান্তারা জঙ্গলে অনেক বেশি জিনিসপত্র রয়েছে তখনই রাজা এটা প্ল্যান করে সে কান্তারা জঙ্গলে যাবে এবং পুরো জঙ্গলে তার রাজত্ব করে নেবে। রাজা বিজেন্দ্রর একটা ছেলেও ছিল যার নাম ছিল রাজশেখর, যে তার ছোট ছেলের সাথে অর্থাৎ রাজশেখরের সাথে এবং সেনাদের সাথে সে জঙ্গলে যাওয়ার জন্য বের হয়ে যায়। যখনই রাজা তার সেনাদের সাথে জঙ্গলের একটু ভিতরে প্রবেশ করে তখন তারা সেখানে পঞ্চলিক দেবকে দেখতে পায় এবং পঞ্চলিক দেব তাদেরকে সংকেত দেয় যে তারা জঙ্গলের এর বেশি আগে যেতে পারবে না। কিন্তু রাজা এ কথা না মেনে জঙ্গলের আরো আগে এগিয়ে যেতে লাগলো, যার ফলে জঙ্গলের মধ্যে অনেক বেশি সার আসে এবং দেখতেই দেখতে সে রাজার সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলে দেয়। কিন্তু এটা দেখার পরেও রাজা সেখানে থামলো না, সে আরো আগিয়ে যেতে লাগলো যেখানে পঞ্চলি দেব নিচে এসে রাজাকে মেরে ফেলে। কারণ পঞ্চলি দেব এটা জানতো যে রাজা বিজেন্দ্র অনেক বেশি একটা শয়তান লোক ছিল, যে কিনা জঙ্গলের সমস্ত জিনিস দখল করে সেগুলো বিক্রি করার মতলবে ছিল। সেই জন্য পঞ্চলি দেব রাজার থেকে এই জঙ্গলটিকে রক্ষা করছিল এবং তাকে মেরে ফেলে। এই সমস্ত ধ্বংস দেখার পর কান্তারা জঙ্গলের লোকেরা সেখানে এসে পৌঁছায় এবং তাদের সামনেই রাজাকে মরতে সেখানে দেখে। এই লোকেরা সেই গ্রামেই থাকতো যেখানে আমাদের মুভির মেন হিরো থাকতো। অন্যদিকে আমরা এটা দেখতে পারি রাজার মরে যাওয়ার সত্ত্বেও তার ছেলে সেখান থেকে বেঁচে পালিয়ে এসছে এবং জঙ্গলের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে এবং তার কাছে অন্য আদিবাসীরা এসে পৌঁছায় এবং তার চিকিৎসা করে তাকে ঠিক করে দেয়। সেখানে আমরা এটা জানতে পারি এই লোকেরা ছিল অন্য গ্রামের লোক, এক এমন গ্রামের লোক যেখানে সমস্ত লোক কালো কাপড় পরতো। এদেরকে বলা হতো কার্পা আদিবাসী। এখানে আমরা আরো জানতে পারি কান্তারার যে মূল আদিবাসী পঞ্চলি দেব এবং কুলিকা দেবকে পুজো করতো এবং তাকে তাদের ভগবান মানত। অন্যদিকে কালো কাপড় পরা কার্পা আদিবাসীরা তাদের শক্তি বাড়ানোর জন্য তারা তন্ত্রমন্ত্র এবং কালা জাদুর ব্যবহার করত এবং তাদের এটাও উদ্দেশ্য ছিল পঞ্চলি দেব এবং কুলিকা দেবের শক্তিগুলোকেও অর্জন করে নেওয়ার, যাতে কিনা তারা আরো বেশি শক্তিশালী হয়ে যাক। যখন এই কার্পা আদিবাসীরা সেই রাজার ছেলের জীবন বাঁচায় এবং তাকে সুস্থভাবে রাজ্যে ছেড়ে আসে, সেগুলো দেখার পর রাজার ছেলে অনেক বেশি খুশি হয়। তাই সে এই কার্পা আদিবাসীদের সাথে বন্ধুত্ব করে নেয় এবং সেই আদিবাসীদেরকে
সব রকম ভাবে সাহায্য করতে থাকে। এইভাবে ধীরে ধীরে সময় পার হতে লাগলো। রাজা বিজেন্দ্রের ছোট ছেলে অর্থাৎ রাজশেখর ধীরে ধীরে বড় হয়ে যায় এবং আগে চলতে সে কদমের নতুন রাজা হয়। রাজা হওয়ার পরেও রাজশেখরের 2 ছেলে হয়, যার প্রথম ছেলে ছিল যার নাম সে রেখেছিল কুলশেখর এবং দ্বিতীয় তার একটি মেয়ে হয়েছিল যার নাম সে রেখেছিল কনকবাধি। যখন রাজার দ্বিতীয় সন্তান হয় অর্থাৎ কনকবেদী, তখন তার মেয়ে অনেক বেশি কমজোরি হয়, যার মধ্যে হাত পা নাড়ানোরও শক্তি ছিল না। তাই এটা জানার পর রাজা অনেক বেশি দুঃখ পেয়ে যায়। সেই সময় কর্পা আদিবাসী লোকেরা তার কাছে আসে এবং তাকে সাহায্য করার জন্য তার মেয়েকে তাদের সাথে নিয়ে যায় এবং সে রাজাকে এটা বলে সে তাদেরকে মানুষ করবে এবং তার শক্তির দ্বারা কিছু সময়ের মধ্যেই তাকে ঠিক করে দেবে। তারপরেই আমরা দেখতে পারি কিছু সময়ের মধ্যে এই কর্পা আদিবাসীরা তার মেয়েকে ঠিক করে রাজার কাছে আবার ফিরিয়ে দিয়ে যায়। এর সাথেও কান্তারা জঙ্গলে আরো কিছু ঘটনা হতে থাকতো। কান্তারা জঙ্গলে আমরা এটা দেখতে পাই এখানে মূল আদিবাসী অনেক বেশি খুশিতে থাকে এবং তারা কাঞ্চলি এবং পুলিকাকে অনেক বেশি সম্মান করে। এই গ্রামবাসীরা যেখানে থাকতো তার পাশে একটি কুয়োও ছিল। তাই একদিন তারা যখন খাবারের খোঁজে বেরিয়েছিল তখনই সেই গ্রামের একটি মহিলা সেই কুয়োর মধ্যে দেখতে পায় কুয়োর মধ্যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে। সেই ছোট্ট বাচ্চার রক্ষা একটা বাঘ করছিল। সেই সময় বাঘ সেখান থেকে চলে যায়। তাই গ্রামের সমস্ত লোকেরা মিলে সেই বাচ্চাটিকে সেই কুয়ো থেকে বাইরে বের করে, যার পর সেই মহিলাটি সেই বাচ্চাটিকে নিয়ে নেয় এবং তাকে লালন পালন করা শুরু করে দেয় এবং সে সেই বাচ্চাটির নাম রেখেছিল বেরমে। বেরমে হলো মুভির আসল হিরো। এরপরেই ধীরে ধীরে সময় পার হতে লাগলো এবং বেরমেও বড় হয়ে গেল। এরপরে বেশ কিছুদিন সময় গেল এবং রাজার ছেলেরাও বড় হয়ে গেল। তারপরে রাজা রাজশেখর তার ছেলে কুলশেখরকেও রাজা বানিয়ে দিল, যাতে তারপরে তার ছেলে যেন এই রাজ্যটাকে চালায়। এখানে আমরা এটা দেখতে পাই রাজার ছেলে অর্থাৎ কুলশেখ অনেক বেশি অসভ্য এবং নাস্তিক, যার ফলে সে তার মা বাবা এবং গুরুদেরকেও সম্মান করতো না এবং তার রাজ্যের প্রজাদেরও সে গুরুত্ব দিত না, যে কিনা সবসময় মদ্যপান করতো এবং বন্ধুদের সাথে আড্ডা মারতো। রাজশেখর যে ছিল সে ছোট থেকেই কুলশেখর এবং তার মেয়েকে কান্তারার গল্প শোনাতো। যেহেতু রাজশেখরের বাবার সাথে যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনার কারণে তাই তার এটা মনে হতো তার ছেলে মেয়েরাও কখনো কান্তারাতে না যাক। তাই সে ছোট থেকেই কান্তারার মিথ্যা কাহিনী তাদেরকে শোনাতো যে কান্তারা জঙ্গলে রাক্ষস বাস করতো। কুলশেখর যখন রাজা হয়ে গিয়েছিল তখন সে এটা ডিসাইড করে সে আজকে কান্তারাতে যাবে এবং সেখানে গিয়ে সে শিকার করবে। সেখানে যাওয়ার জন্য সে সাথে করে অনেক বেশি সৈনিক এবং তার সঙ্গে তার বন্ধুদেরকেও নিয়ে নেয়। জঙ্গলে যাওয়ার পরে সেখানে সে একটি হরিণ এবং বাদুড়কে মেরে ফেলে। এরপর তারা আরো কিছু করতে যাবে তখনই তাদের ওপর কেউ আক্রমণ করে দেয় এবং সৈনিকদের একে একে মারতে লাগে। এগুলো দেখার পর তার সমস্ত বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে সমস্ত সৈনিকেরা একে একে মারা যায়। এখানে আমরা এটা জানতে পারি তাদেরকে মেরেছিল আর কেউ না, কান্তারা জঙ্গলের আদিবাসীরা। সবার মাঝে সেখানে বেরবেও ছিল। বেরবে এবং আরো আদিবাসীরা এটা দেখতে পারে তারা সবাইকে মেরে ফেলেছে। তখনই সেখানে একটি সৈনিক ছিল যে কিনা মরেনি, শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই বেরবে সেখানে থাকা পশুকে এবং সৈনিকগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। যখনই বেরবে এবং তার সমস্ত সাথীরা তাদের কবিলার কাছে আসে সেই সৈনিকদের মধ্যে একজন যে বেঁচে গিয়েছিল তখন সে তার চোখ খোলে এবং বেরবে এবং বাকি সমস্ত লোকেদের সাথে কথাবার্তা বলে। তখন সে এটা বলে তার নাম ছিল চেনা। সে সেই সেনাদের সাথে ছিল যাদেরকে তারা মেরে ফেলেছিল। বেরবা চেনাকে এটা জিজ্ঞাসা করে সে আসলে কোথা থেকে এসেছিল। তখন চেনা নামের সৈনিক তাকে এটা বলে আসলে জঙ্গলের বাইরে একটি বড় রাজ্য রয়েছে এবং সেই রাজ্যের নাম হলো কদম। সেই রাজ্যের মধ্যে নতুন রাজা বানানো হয়েছে, তার নাম হলো কুলশেখর এবং সে তাদের সাথে শিকার করতে এসেছিল। কিন্তু তারা যখন তাদের উপর আক্রমণ করেছিল তখন তারা পালিয়ে যায়। যখন তারা তাদের উপর আক্রমণ করেছিল তখন রাজা এবং বাকি সাথীরা পালিয়ে যায় এবং তারা এখানে ধরা পড়ে যায়। চীনের কথা শুনতে পেরে বেরমা তাকে বলে এখানে আমাদের সমস্ত লোকেরা আদিবাসী, কিন্তু আমরা এটা শুনেছি আপনারা যেখান থেকে এসেছেন সেই জায়গা অনেক বেশি অ্যাডভান্স এবং তোমরা সেখানে অনেক বেশি উন্নতি করে নিয়েছো। তাই আমরাও এটা চাই যে আমরাও সেই জায়গাটা দেখি যে আপনারা আমাদের থেকে কত বেশি এগিয়ে। তারপর বেরমা তাদেরকে এটা বলে আমরা সেই জায়গা দেখেই চলে আসব। তাই চীনা তাদেরকে তার সাথে নিয়ে যায়। চীনার কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে বেদমাকে হ্যাঁ বলে দেয়। তাই সে বেশি দেরি না করে বেদমা এবং তার সাথীদেরকে তার সাথে নিয়ে যায়। তাকে এবং তার সাথীদেরকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আগে তাদেরকে তাদের মতো দেখতে হবে। তাই তারা যে সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলেছিল তাদের ড্রেস পরে নিয়ে বেদমা এবং তাদের সঙ্গীদের সাথে রাজ্যের দিকে এগিয়ে পড়ে এবং ভেতরে আসার পর তারা রাজ্য দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাই তারা অনেক বেশি খুশি হয়ে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের আচরণ দেখে অন্য সেনারা বুঝতে পেরে যায়। তাই সমস্ত সৈনিকেরা মিলে বেরবে এবং তার সাথীদেরকে ধরে নেয় এবং তাদেরকে সোজা রাজাদের কাছে নিয়ে আসা হয়। এই সময় বেরবে রাজকুমারীর এক ঝলকও দেখতে পায়।
তখনই তার এক ঝলকে রাজকুমারী কনককে পছন্দ হয়ে যায়। বেলবে এবং তার সাথীদেরকে যখন রাজাদের সামনে আনা হয় তখন রাজা কুলশেখর তাদের কাছে এটা জিজ্ঞাসা করে তাদের নাম কি এবং তারা সবাই কোথা থেকে এসেছে। বেরবে তাকে বলে তার নাম বেরবে। তারা সবাই কান্তারা থেকে এসেছে। কান্তারার কথা শুনে রাজা এবং সবার সমস্ত লোক অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা এটা মনে করতো কান্তারা জঙ্গলে রাক্ষসেরা বাস করত, তাই এরাও হয়তো রাক্ষস। তাই এদেরকে রাজা রাক্ষস ভেবে জেলে আটকে দেয়। কুলশেখর এটা চাইতো যে কান্তারা থেকে আসা লোকেদেরকে সে মেরে ফেলুক, কিন্তু কুলশেখরের বাবা রাজশেখর এটাকে এগ্রি করলো না এবং সে তাকে কান্তারা লোকেদেরকে মেরে ফেলতে আটকে দেয়। রাজশেখরের এটা মনে হতো সে কান্তারা কোনো লোকের সাথে পাঙ্গা নেবে না, তাই তারা এটা ঠিক করে কান্তারা থেকে আসা সমস্ত লোকেদেরকে তারা বিক্রি করে দেবে, কারণ আরব থেকে আসা অনেক লোক এখানে ব্যবসা করতে আসে এবং তাদের গুলামের অনেক বেশি প্রয়োজন হয়। তাই রাজা কুলশেখর তার একজন সেনাকে বলে এই সমস্ত লোকেদেরকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার কথা। এখানে আমরা এটা দেখতে পারি রাজা কুলশেখর যার কাছে তাদেরকে বিক্রি করার দায়িত্ব দিয়েছিল, যার তাম্বাকু নেশা করার অনেক বেশি শখ ছিল, তাই ভেম্বা তার কাছে কান্তারা জঙ্গলের তাম্বাকু দেয়। লোকটির কান্তারা জঙ্গলের তাম্বাকু অনেক বেশি পছন্দ হয়, তাই সেই লোকটিকে নেশামুগ্ধ করে ভেরমা তার সমস্ত সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই জেল থেকে পালিয়ে ডাইরেক্ট কান্তারাতে যায়। কান্তারা যাওয়ার পথে এই রাজ্যে সে অনেক বেশি জিনিস দেখতে পায়। কাদাম রাজ্যের গ্রামে অনেক বেশি মশলার ধরন রয়েছে। যে মশলা কান্তারা জঙ্গলে হয় সেগুলো এই গ্রামে অনেক বেশি দামে বিক্রি হয়। এই সমস্ত কিছু জানার পর ভেরমা যখন কান্তারা গ্রামে পৌঁছায় সেখানে গিয়ে সে খেতি করা শুরু করে দেয়। তার সাথে সাথে জঙ্গলে যে সমস্ত মশলা হতো সমস্ত কিছু বান্দা গ্রামে নিয়ে এসে সেখানে বেশি দামে বিক্রি করা শুরু করে দেয়, যেখানে মশলাগুলো বিক্রি করে দেওয়ার অনেক বেশি লাভ হয়। মশলার বদলে সে অন্য কিছু জিনিসপত্র নেয়, যেমন কারোর কাছ থেকে অনেক বেশি অস্ত্র নেয়, কারোর কাছ থেকে জামা কাপড় নেয়, কারোর কাছ থেকে দামি জিনিস নেয় এবং কারোর কাছ থেকে খাবার জিনিসও নেয়, যার কারণে ভেরমার দ্বারা কান্তারা লোকেরা অনেক বেশি উন্নতি করতে পারে। কিন্তু এখানে এইগুলোর ব্যাপারে কুলশেখরের বোন কনক জানতে পেরে যায়, আর সে এটাও জানতে পারে কান্তারা লোকেরা তার গ্রামে ব্যবসা শুরু করে দিয়েছে এবং কনক ভেরমার সাথে দেখা করে তাকে এটা বললে তারা এখানে ব্যবসা করতে পারবে, কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হবে। রাজকুমারীর কথা শুনে ভেরমা তাকে ট্যাক্স দেওয়ার জন্য মানা করে দেয় এবং ভেরমা তাদেরকে এটা বলে এই পুরো রাজ্যটা তাদের একার নয়, সমস্ত কিছু প্রকৃতির, আর এমনকি যে সমস্ত জিনিস সেখানে আদান প্রদান হয় সমস্ত কিছু প্রকৃতির। ভেরমার এই অ্যাটিটিউড কনকের পছন্দ হয়ে যায় এবং কনক মনে মনে ভেরমাকে পছন্দ করা শুরু করে দেয় এবং সে ধীরে ধীরে ভেরমার কাছেও আসে, কিন্তু ভেরমা রাজকুমারী কনককে তার থেকে দূরে থাকতে বলে, কারণ ভেরমা এটা জানতো তাদের মধ্যে কোনো মিল নেই। রাজকুমারী কনক ছিল একজন রাজকুমারী আর অন্যদিকে ভেরমা একজন আদিবাসী ছিল। অন্যদিকে ভেরমা এবং তার সাথীরা গ্রামে ভালোভাবে ব্যবসা শুরু করে দিয়েছিল, তাই ধীরে ধীরে কান্তারার মধ্যে অনেক বেশি উন্নতি হতে লাগলো। কিন্তু কান্তারা জঙ্গলে ভেরমা এবং আদিবাসীরা যেখানে থাকতো তার আশেপাশের মশলাগুলো ধীরে ধীরে শেষ হতে লাগলো, তাই আরো বেশি মশলাগুলোকে জোগাড় করার জন্য ভেরমা এবং তার সাথীদেরকে নিয়ে জঙ্গলের আরো বেশি গভীরে যেতে লাগলো। জঙ্গলের ভিতরে যেতে যেতে তারা সেখানে পৌঁছে যায় যেখানে কারপা আদিবাসীরা থাকতো। তাই যখনই কারপা আদিবাসীরা এটা জানতে পারে তাদের এলাকায় ভেরমা এবং তাদের সাথীরা চলে এসেছে, তাই তৎক্ষণাৎ তারা তাদেরকে ধরে নেয় এবং তাদেরকে মারা শুরু করে দেয়। এমনকি তারা ভেরমার এক সাথীকে মেরেও ফেলে, আর যখনই তারা ভেরমাকে মারতে যায় তখনই সেখানে সেই বাঘ চলে আসে, সেই বাঘ যাকে কিনা আমরা মুভির শুরুতে সেই কুয়োর মধ্যে দেখতে পেয়েছিলাম। এখানে বাঘ এসে ভেরমা এবং তার সাথীদেরকে তাদের থেকে বাঁচিয়ে নেয় এবং সে কারপা আদিবাসীদের উপর আক্রমণ করে দেয় এবং ভেরমা এবং তার সমস্ত সাথীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ভেরমা এবং সাথী যখন তাদের এলাকায় এসে পৌঁছায় তখন তাদের গ্রামবাসীদেরকে তারা সমস্ত কথা খুলে বলে। তখন তাদের কথা শুনে গ্রামের যে সিনিয়র ছিল সে ভেরবের সাথে পুরো সকল গ্রামবাসীদেরকে এটা জানায় আসলে এগুলো হলো কেন। যখন ভেরমা এবং তার সাথী মশলার জন্য জঙ্গলের বেশি গভীরে গেল তখন তাদের সামনাসামনি যে কালো কাপড় পরে লোকেদের সাথে হয়েছিল যারা ছিল অন্যরকম আদিবাসী, যাদেরকে বলা হতো কারপা আদিবাসী। কিন্তু এই আদিবাসীরা ছিল অনেক শয়তান, যারা কিনা কালো বিদ্যা শিখতো এবং কালো জাদুও করতো। আসলে প্রায় অনেক বছর আগে তারা আমাদের এই কান্তারা জঙ্গলে এসেছিল এবং আমাদের কাছে এসে তারা আমাদের কাছে সাহায্য চেয়েছিল। আমাদের এটা মনে হয়েছিল এই কারপা আদিবাসীরা এখানে নতুন, তাই আমাদের এদেরকে সাহায্য করা উচিত। তাই আমরা তাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছিলাম, যাদেরকে আমাদের খাবার এবং বাকি জিনিসপত্র দিয়েছিলাম। আমাদের সাথে থেকে থেকে তারা এটাও জানতে পেরেছিল যে আমরা পঞ্চল্লী দেব এবং গুলিকা দেবের পুজো করতাম, কিন্তু তারা আমাদের মতো পুজো করার বদলে দেবতাদের বন্দী করার চেষ্টা করেছিল।
যাতে কিনা তারা তাদের কাছ থেকে তার শক্তি নিয়ে নিতে পারে। আমাদের অজান্তে তারা এটা করা শুরু করে দিয়েছিল এবং ধীরে ধীরে আমাদের এখানে কালা জাদু করা শুরু করে দিয়েছিল, যার ফলে আমাদের আশেপাশের পশু পাখিরা মরে যেতে লাগলো এবং আমাদের ফুল পাতাও শুকিয়ে যেতে লাগলো। কিন্তু একদিন তো তারা তাদের সীমা পার করে দিয়েছিল। তারা পাঞ্চুলি দেবের পাথরের ওপর কালা জাদু করে দিয়েছিল এবং তারা দেবতাকে বন্দি করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় ঈশ্বর সেই বাঘটিকে পাঠিয়েছিল, যে বাঘটি আজ তোমাদেরকে সাহায্য করেছে। আর সেই বাঘটিও কোনো সাধারণ বাঘ নয়, সেই বাঘটি ছিল একজন দেবতা। তখন সেই বাঘটি সেই কার্পা আদিবাসীদের উপর আক্রমণ করেছিল, যার ফলে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হয়েছিল। তারপর থেকে তারা কান্তারা জঙ্গলে কোনো দূরে গিয়ে লুকিয়ে রয়েছে এবং সেখানে থেকেই তারা এটা চেষ্টা করতে থাকে তারা যেভাবেই হোক দেবতাকে বন্দি করে তার সমস্ত শক্তি নিয়ে নেওয়ার। অন্যদিকে রাজ্যে কুলশেখর এটা জানতে পেরে যায় কান্তারা থেকে আসা লোকেরা অর্থাৎ বেরবে এবং তার সাথীরা তাদেরকে বিক্রি করা হয়নি। সেই দিন তারা আবার কান্তারায় ফিরে গিয়েছিল আর তারপর থেকে তারা আমাদের বান্দর গ্রামে ব্যবসা শুরু করে দিয়েছে। কুলশেখর যখনই এগুলো জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়, আর যেহেতু তার বোন কনক এই ব্যাপারগুলো জানতো তাই সে কনকের উপর অনেক বেশি রেগে যায়। কুলশেখর এতটা বেশি রেগে গিয়েছিল যার কারণে সে এখন এটা ডিসাইড করেছে সে কান্তারার সমস্ত লোকেদেরকে মেরে ফেলবে। যখনই কুলশেখর এই কথাটি বলেছিল তখন তার বাবা তাকে আটকে নেয়, কিন্তু তার বাবাকে রাস্তা থেকে সরানোর জন্য সে তার বাবার খাবারে কিছু নেশালো পদার্থ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর তার বাবা 2-3 দিনের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তারপরেই কুলশেখর এটা ডিসাইড করে সে শুধু না সেই গ্রামবাসীদেরকে মেরে ফেলবে, তার সাথে বহু বছর আগের তার দাদু যে কাজটিকে পূরণ করতে পারেনি সে সেই কাজটিকে পূরণ করবে। সেই কাজটি ছিল কান্তারা জঙ্গলটিকে দখল করা। রাজা কুলশেখর তার সেনাপতিদেরকে তৈরি করে এবং বেরিয়ে পড়ে কান্তারা লোকেদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে, এবং তারা রাত্রের বেলা কান্তারা জঙ্গলে আসে এবং সেখানে এসে তারা আগুন লাগিয়ে দেওয়া শুরু করে দেয়। এরপরে তারা যখন গ্রামের মধ্যে পৌঁছায় তখনই কুলশেখর এবং তার সমস্ত সেনারা গ্রামবাসীদেরকে খুব বাজেভাবে আক্রমণ করা শুরু করে দেয়। এই সমস্ত কিছু দেখার পর গ্রামবাসীরা পঞ্চলি দেবের মূর্তির কাছে আসে এবং তারা পঞ্চলি দেব এবং কুলিকা দেবের কাছে প্রার্থনা করা শুরু করে দেয়, হে দেব আমাদের সকল গ্রামবাসীদেরকে মরার থেকে বাঁচিয়ে নাও। সেই সময় বেলবে এবং তার সাথীরা সেখান থেকে বাইরে ছিল, কিন্তু তারা ধীরে ধীরে গ্রামবাসীর আওয়াজ শুনতে পায়। তাই যখনই তারা আওয়াজ শুনতে পেরে গ্রামে ফিরে আসে তখনই তারা এসে দেখে রাজা কুলশেখর এবং তাদের সমস্ত সৈনিকেরা মিলে তাদের গ্রামের সমস্ত লোকেদেরকে মারা শুরু করে দেয় এবং তারা খুব বাজেভাবে বয়স্কদেরকে, মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে মারধর করেছে। এমনকি বেলবে যখন কুলশেখরের কাছে গিয়ে পৌঁছায় তখন রাজা কুলশেখর বেলবের সামনে তার মাকে জীবন্ত মেরে ফেলে। তার মাকে তার চোখের সামনে মরতে দেখে বেলবে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরবর্তী সিনে বেলবের কাছে একটি অদ্ভুত শক্তি আসে এবং বেলবের মধ্যে প্রবেশ করে, যে শক্তিটি ছিল আসলে কুলিকা দেব। যখনই বেলবের শরীর ধারণ করে তখনই বেলবে কুলিকা দেব হয়ে যায়। এই সময় বেলবে ছিল কুলিকা দেবের উগ্র রূপ, যা কিনা ছিল রাগী এবং ভয়ঙ্কর রূপ। এই রূপ দেখার পর রাজা অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে কুলিকা দেবকে মারার জন্য তার সমস্ত সৈনিককে পাঠায়। কুলিকা দেব একে একে করে সমস্ত সৈনিকদেরকে শেষ করে দেয় এবং শেষে সে কুলশেখরের উপর আক্রমণ করে তাকেও শেষ করে দেয়। তারপরে বেলবের শরীর থেকে কুলিকা দেব বার হয়ে যায় এবং তাদের গ্রামে যে ধ্বংস হয়েছিল সেই সমস্ত কিছু দেখে গ্রামবাসীরা অনেক কান্নাকাটি করে। 2-3 দিন পর যখন রাজশেখরের জ্ঞান ফেরে তখন সে তার সামনে রাজশেখরের লাশ দেখতে পায় এবং তার ছেলের মৃত্যুর সমস্ত কাহিনী যখন জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নেয় এবং দ্বিতীয়বার আবার সে রাজা হয়ে তার রাজ্যকে সামলাতে শুরু করে দেয়। এই সময় রাজশেখর তার মন্দিরের মধ্যে ভগবান শিবের একটি মন্দির তৈরি করছিল, কিন্তু সেই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটাকে রাখা হচ্ছিল সেটা একা একাই ভেঙে যায়। তাই এইটা দেখার পর সেই রাজ্যের যে মুখ্য পণ্ডিত ছিল সে তাকে বলে রাজশেখরের যে ছেলে ছিল কুলশেখর সে কান্তারায় গিয়ে যা যা করেছে যার কারণে ঈশ্বর তাদের উপর রেগে রয়েছে। তাই রাজ্যের মুখ্য পণ্ডিত তাদেরকে এটা বলে যদি তারা এটা ঠিক করতে চায় তাহলে তাদেরকে কান্তারা লোকেদের কাছ থেকে বোঝাপড়া করতে হবে। এটা করার পরেই ঈশ্বর তাদের উপর রাগ কমিয়ে দেবে। এরপরেই রাজশেখরের মেয়ে কনক কান্তারা পৌঁছায় এবং সেখানে গিয়ে বেরবে এবং তাদের সাথীদের সাথে দেখা করে। এখানে পৌঁছে কনক তাদের সাথে মিলেমিশে থাকার জন্য হাত বাড়ায়, কিন্তু বেলবে কাউকে বিশ্বাস করতো না। তাই বেলবে তাদেরকে মানা করে দেয় এবং তাকে বলে তাদের লোকেরা তাদের সাথে যা যা করেছে তাদের জন্য আমাদের দেবতার অনেক বেশি খারাপ লেগেছে, আর শুধু এটাই নয় তারা আমাদের গ্রামের বাসীদেরকে মেরেও ফেলেছে। তখন রাজকুমারী তাদেরকে এটা বলে মৃত্যু আমাদের লোকেদেরও হয়েছে, এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তার জন্য আমরা পঞ্চলি দেবের কাছে ক্ষমা চেয়ে নেব, আর আমি এটাও জানি পঞ্চলি দেব আমাদের অবশ্যই
ক্ষমা করে দেবে। এর আগে রাজকুমারী কনক বেরবে এবং তাদের লোকেদেরকে এটাও বলে, আমি আপনাদেরকে রাজমহলে আসার নিমন্ত্রণ দিচ্ছি। আমি এটা চাই যে আপনারা সবাই মিলে পঞ্চুলি দেবের সাথে আমাদের রাজ্যে আসুন এবং পঞ্চুলি দেবের পর্যন্ত এই স্থাপনা পাঠাও যা আমরা শঙ্কর দেবের মন্দিরে করতে পারি। এটা করার ফলে পঞ্চুলি দেব ভগবান শিবের কাছেও থাকতে পারবে এবং সে খুশিও হবে। এই কথাটা ভেলভে লোকেদের অনেক বেশি পছন্দ হয়, যার কারণে ভেলভে এটার জন্য রাজি হয়ে যায়। এরপর ভেলভে পঞ্চুলি দেবের পাথরটিকে নিয়ে সোজা রাজমহলে পৌঁছায়। এখানে আসার পর খুব ধুমধাম করে পঞ্চুলি দেবের মূর্তিটাকে স্থাপনা করে দেওয়া হয়েছে। এরপরে রাজমহলের লোকেদের সাথে কান্তরা লোকেদের ভালো ভাবসাব হয়ে যায়, তাই কারণে কান্তরা সমস্ত লোকেরা ফিরে চলে আসে। তারপরে যখন পরবর্তী সকাল হয় তখন তারা এটা দেখতে পারে কাবিলার সমস্ত বাচ্চাদের শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায় আর দেখতে দেখতে বাচ্চারা মৃত্যুর পর্যায়ে পৌঁছে যায়। এটা দেখার পর কাবিলার কিছু লোক তাদের নিয়ম করা শুরু করে দেয়, যেটার দ্বারা তারা এটা জানতে পারে তাদের দেবতাকে কেউ বন্দী করে নিয়েছে। তাদের দেবতা বন্দী হওয়ার কারণে এই সমস্ত কিছু হচ্ছে। দেবতাকে বন্দী করা লোকেরা আর কেউ না, সেই করপা অধিবাসীরা, যারা কিনা বছরের পর বছর ধরে দেবতাকে বন্দী করার চেষ্টা করছিল, কিন্তু আজ ফাইনালি তারা দেবতাকে বন্দী করে নিয়েছে। তারপরে সমস্ত কাহিনী সামনে বের হয়ে আসে। তারপরে আমরা এটা জানতে পারি যে সমস্ত কিছু হচ্ছে এর পিছনে কার্পা আদিবাসীরা রয়েছে। আসলে দেবতাদের শক্তি জানার পর তারা বছরের পর বছর ধরে দেবতাকে বন্দী করতে চেয়েছিল। আসলে কিছু বছর আগে যখন আমরা কার্পা আদিবাসীদের মতলব জানতে পেরে যাই তখন বাঘ দেবতার সাহায্যে আমরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিই, কিন্তু ভাগ্য করে কিছু সময় পর রাজশেখরের সাথে তাদের দেখা হয়ে যায়। তার কিছু সময় পর থেকে রাজশেখর এবং তার বাচ্চাদেরকে তারা ম্যানিপুলেট করা শুরু করে দেয় এবং তার দ্বারাই তারা তাদের প্ল্যান এক্সিকিউট করা শুরু করে দেয়। এমনকি আমি আগেও বলেছিলাম যে রাজশেখরের মেয়ে যখন সে জন্মেছিল তখন সে অনেক বেশি কমজোর ছিল, যে কিনা তার হাত পাও নাড়াতে পারতো না। তাই তখন কার্পা আদিবাসীরা তার মেয়েকে নিয়ে গিয়ে তাদের দুধ খাওয়িয়েছিল এবং সে রাজকুমারী কনককে তার সমস্ত জাদু বিদ্যা শিখিয়েছিল। তাই যখনই সঠিক সময় এসেছিল তখন রাজকুমারী কান্তারায় পৌঁছে ধোকা দিয়ে কান্তরা লোকেদের কাছ থেকেই পঞ্চুরি দেবের মূর্তিটিকে রাজমহলে নিয়ে এসেছিল। পঞ্চুরি দেব সেখানে আসাতেই কার্পা আদিবাসীরা দেবতাকে নিজেদের কন্ট্রোলে করে নিয়েছিল, আর তার কারণে রাজার মেয়ে এবং রাজা নিজেও দুজনেই কার্পা আদিবাসীদের সাথে আছে। এখানে আমরা এটাও জানতে পারি বেদমে যখন কদম সাম্রাজ্যে ছিল তখন রাজকুমারী কনককে তার পছন্দ হয়নি। সে শুধু ইচ্ছে করে তার ধারে কাছে থাকতো যাতে কিনা সে ধীরে ধীরে তার শরীরটিকে আপন করতে পারে। সে ধীরে ধীরে বেলমের কিছু নখ এবং চুলও চুরি করে নিয়েছিল, আর এটা এই কারণে কারণ রাজকুমারী কনক এটা জানতো বেলমে কোনো সাধারণ মানুষ নয়, তাকে ভগবান পাঠিয়েছিল। এমনকি বেলমেকে যখন কুয়োর মধ্যে পাওয়া গিয়েছিল তখন তার আসল মা বাবার কথা বলা হয়নি, কারণ বেলমের কোনো মা বাবা ছিলই না, তাকে স্বয়ং ভগবান পাঠিয়েছিল যাতে কিনা সে কান্তরা লোকেদের সাহায্য করতে পারে। তাই জন্য রাজকুমারী কনক বেলমের সমস্ত চুল এবং নখ নিয়ে তার দ্বারা কালা জাদু করত এবং তার দ্বারা তার বাবাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল, যার ফলে সে বেলমের সাথে যুদ্ধ করতে পারবে। যার কারণে কান্তরাতে বেলমে এবং বাকি সমস্ত লোকেরা সবকিছু জানতে পেরে যায়। এর সমস্ত কিছুর পিছনে রাজা রাজশেখর, তার মেয়ে রাজকন্যা এবং কার্পা আদিবাসীদের হাত ছিল এবং তারা ধোকা দিয়ে পঞ্চুলি দেবকে বন্দী করে নিয়েছে। এটা জানার পর বেলবে তার সমস্ত লোকেদেরকে তৈরি করে এবং তারা তাদের সমস্ত অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে দেয় এবং সোজা ঢুকে পড়ে কদম সাম্রাজ্যের সীমার মধ্যে। রাজশেখর এবং তার মেয়ে এবং সমস্ত সেনারাও তৈরি ছিল, তাই সেখানে খুব বড় একটা যুদ্ধ হয়। এমন যুদ্ধ যেখানে দেখতেই দেখতে হাজারো লোক মরে যায় এবং তারপরে রাজশেখর এবং বেলমের সামনাসামনি হয়, কিন্তু রাজকুমারী রাজশেখরকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছিল, তাই রাজশেখর বেলমেকে খুব সহজে হারিয়ে ফেলে। ঠিক সেই সময় সেখানে মেকারা আসে, সেই বয়স্ক লোকটি যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম, যে কিনা সমুদ্রের পাশে বসে মাছ ধরছিল। এখানে আমরা এটা জানতে পারি এই মেকারা কোনো সাধারণ মানুষ ছিল না, তাই সে যখনই এখানে আসতো তখনই সে বেলমেকে নদীর ধারে যেতে বলতো। এরপরে বেলমে যখন নদীর দিকে যায় সেখান থেকে যাওয়ার পথে সে একটি গুহার মধ্যে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে একটি শিবলিঙ্গ দেখতে পায়। সেই শিবলিঙ্গের পাশে একটি ত্রিশূল রাখা ছিল যেটা কিনা ভগবান শিবের ছিল। সেই সময় বেলমের ওপর একটি রাক্ষস আক্রমণ করে দেয়, যে রাক্ষসটি অনেকটি নন্দীর মতো দেখতে লাগছিল, কিন্তু আসলে এ কে ছিল সেটা আমাদেরকে বলা হয়নি। যখন সে বেলমের ওপর আক্রমণ করে তখন বেলমে তার সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করার পর সে একেবারে ভগবানের ত্রিশূলটাকে ধরে নেয়। তখনই বেলমের মধ্যে ভগবান শঙ্করের পাওয়ার চলে আসে এবং বেলমের শরীরের মধ্যে একটি বড় সাপও জড়িয়ে যায়, আর এরপরেই বেলমের শরীরের মধ্যে আসে কুলিকা দেবের। এরপরে বেলমে যে ছিল যে কুলিকা দেব হয়ে গিয়েছিল, সে ঈশ্বরের পাঠানো সেই বাঘের সাথে সেই যুদ্ধের জায়গায় চলে যায়। এখানে যে বাঘটা ছিল সে কার্পা অধিবাসীদের উপর আক্রমণ করে দেয়। এখানে বেলমে যে কুলিকা দেব হয়ে গেছিল সে পুরো রাজশেখরের উপর আক্রমণ করে দেয়। সেটার ফায়দা উঠে কণিকা সোজা কুলিকা দেবের সামনে চলে আসে, কারণ সে এটা জানতো কুলিকা দেব কোনো স্ত্রীর ওপর আক্রমণ করবে না। এটা দেখার পর কুলিকা দেব তার বোনকে ডাকে। ঠিক এখানেই আমরা জানতে পারি কুলিকা দেবের একটি বোন ছিল
যার নাম ছিল চণ্ডী। এরপরেই চণ্ডী ভেলভেলের শরীরে আসে। দেখতেই দেখতে রাজকুমারী কনক এবং রাজশেখরকে শেষ করে দেয়। এইভাবে কান্তরা লোকেরা এই যুদ্ধটাকে জিতে যায় এবং পঞ্চলি দেবকে তাদের থেকে আজাদ করে নেয়। তাই এর পরবর্তী সিনে আমরা এটা দেখতে পারি কান্তরাবাসীরা জঙ্গলের মধ্যে ভূতাগোলা পারফর্ম করছিল, যেখানে সেই সময় পঞ্চলা দেব এবং কুলিকা দেব দুজনকে পারফর্ম দেওয়া হয়। এখানে কুলিকা দেবে যে পারফর্ম করছিল সে ছিল ভেরবে। এই ভূতাগোলা করার পরেই ভেরবে সোজা সেই কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে যেখানে তাকে ছোটবেলায় পাওয়া হয়েছিল। যখন সে কুয়োর মধ্যে লাফ দেয় তখন সমস্ত গ্রামবাসীরা সেই কুয়োর মধ্যে দেখা শুরু করে দেয়। তখন তারা কুয়োর মধ্যে কাউকে দেখতে পায় না। সেখানে আমরা এটা জানতে পারি ভেরবে যেভাবে এসেছিল সেভাবে সে ফেরত চলে গিয়েছে। আর এখানে এটাও প্রমাণ হয়ে যায় ভেরবে ভগবানের দেওয়া একজন আশীর্বাদ ছিল যে কিনা তার লক্ষ্য পূরণ করার জন্য আবার ফেরত চলে গিয়েছে। এর সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভি শেষ হওয়ার পর আমরা এখানে আরো জানতে পারি এর দ্বিতীয় পার্ট আবার আসতে চলেছে। তো এটাই হলো কান্তরা মুভি চ্যাপ্টার 1 এর কাহিনী। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।